হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের পার্ট 2 এ যেসব অঙ্কগুলি আছে মডেল অ্যাক্টিভিটি টাস্কে, সেগুলি আমরা আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখোনি, আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথমে অঙ্কটি আছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। এ বলে দিয়েছে 2p টাকা, বি বলেছে 4p টাকা, আর সি p/2, আর ডি বলে দিয়েছে p/4 টাকা। তো এটা সলভ করবো আমরা এইভাবেই। বলছে বার্ষিক সুদের হার আমাদের বলে দিয়েছে এখানে, বার্ষিক সুদের হার R%, আমি এটা নিয়ে নিলাম। তাহলে সময়টা লাগছে আমাদের, সময় সমান আমি নিলাম n বছর। তাহলে মোট সুদ কত হবে? মোট সুদ সমান আমি ধরে নিলাম আই। তাহলে আই সমান আমাদের PNR/25, এটা আমাদেরকে দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা ধরি আসলকে আমি পি ডট দ্বারা ডিনোট করলাম। এবার বলছে সরল সুদের ক্ষেত্রে, এখানে আমরা যেহেতু আমাদের এই কোশ্চেনে আমাদের সরল সুদ বলে দিয়েছে, তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি না, আমরা জানি আই অর্থাৎ মোট সুদ সমান P.NR/100, এটা আমরা জানি। তাহলে এবার যদি আমরা এইখানে PNR/25 এই আয়ের মানটা বসালাম, অর্থাৎ মোট সুদ আমাদের দিয়ে আছে, এটা সমান করব আমরা সরল সুদের ক্ষেত্রে, অর্থাৎ P.NR/100 এর ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা যদি সলভ করি, পি ডট নিয়ে চলে আসলাম এখানে। তাহলে দেখো পি ডট যদি আমি নিয়ে চলে আসি, তাহলে উপরে থাকছে 100 গুণিত পি গুণিত এন গুণিত আর, 100 PNR। তারপর নিচে চলে আসবে, এই কণাকণি গুণ করছি আমরা, 25 গুণিত আর গুণিত এন। তাহলে দেখো এইখানে এন চলে গেল, আর এইখানে আর কেটে গেল, বা পি ডট ইজ ইকুয়াল টু 25 থেকে 25, 4 25 100, দেখো 4p। তাহলে আমরা পেলাম সরল সুদের ক্ষেত্রে 4p টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে 4p টাকা। তোমরা এই অঙ্কটা তোমাদের বোঝার ক্ষেত্রে আমি এইভাবে করে দেখালাম। তো এটা তোমরা এইভাবে তোমরা বুঝে নিয়ে এটা রাফে করতে পারো, বা এমনি এটা বোঝার ক্ষেত্রে আমি করে রাখলাম। তোমরা এটা শর্ট কোশ্চেন অবশ্যই কোশ্চেনটা লিখে তবে তোমরা এইভাবে রাইট দিবে। এবার নিচের 2 নম্বরটা বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমেরটা বলেছে দুটি লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে 3:4। দুটো লম্বা বৃত্তাকার চোঙ থাকবে, তাদের অনুপাত দুটো দিয়ে দিয়েছে আমাদের। বলছে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে যদি আমরা মনে মনে একটা দুটো ছবি নিই, দেখো এইখানে একটা চোঙ আর একটা নিলাম, সেম একই রকমভাবে দুটো আমরা চোঙ নিলাম। তাহলে এটার ব্যাসার্ধ, এটা R1 ধরলাম, এটা R2, আর এটা ধরলাম R1, আর এটা হাইট হচ্ছে এটা H1। আবার এক্ষেত্রে একই রকমভাবে এটা R1, এটা R2, আর এটা হাইট হবে H2। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল দুটি লম্বা বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছিল 1:2 এবং একটা ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছিল 3:4। তাহলে এইখানে আমরা যদি ধরি চোঙ দুটির উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে
তাহলে আমরা কি ধরেছিলাম, উচ্চতা এক প্রথমে ধরেছিলাম একটা H1 আর একটা H2, ও ব্যাসার্ধ ধরেছিলাম একটা R1 আর একটা ক্ষেত্রে R2 এ ধরেছিলাম। তাহলে এটা যদি আমি বার করি, চোঙ দুটির যদি অনুপাত বার করি, অতএব চোঙ দুটির উচ্চতার অনুপাত, তাহলে উচ্চতার অনুপাত এখানে কত দিয়েছে, 1:2। তাহলে 1:2 যদি করি আমরা এটাকে 1:2, অর্থাৎ আমরা কত ধরেছিলাম উচ্চতা H1 H2, তার মানে H1/H2 গিয়ে দাঁড়ালো 1/2। এরপরে দেখো, এবং চোঙ দুটির ভূমির পরিধি অনুপাত দেখো তোমাদের দিয়ে দিয়েছে এখানে 3:4 অনুপাতটা আমাদেরকে এটা দিয়ে দিয়েছে। তাহলে এইখানে পেলাম আমি 3:4। তাহলে কি দাঁড়ালো, পরিধির সূত্র আমি কি জানি, 2πr1/2πr2। 2πr এটা হচ্ছে একটা পরিধির ফর্মুলা। তাহলে আমরা এখানে 3/4 করতে পারবো, যেহেতু আমরা পেয়ে গেছি পরিধি অনুপাতটা। তাহলে এখানে 2 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে থাকছে r1/r2। তাহলে r1/r2 = পেলাম আমরা 3/4। এখান থেকে আমরা ভূমির পরিধির অনুপাতটা পেয়ে গেলাম 3/4। তাহলে অতএব প্রথম চোঙের আয়তন যদি আমি বার করি, প্রথম চোঙের আয়তন, তাহলে প্রথম চোঙের আয়তন এটাকে আমি প্রথমে V1 দ্বারা ডিনোট করলাম। তাহলে V1 দ্বারা ডিনোট করি, তাহলে আয়তন সূত্র হচ্ছে πr1² H1। এটাকে 1 নম্বর সমীকরণ দেব। দ্বিতীয় চোঙের আয়তন এটা V2 দ্বারা ডিনোট করি, তাহলে আমরা পাবো πr2² H2। তাহলে আয়তনটা কেন করলাম, তার কারণ আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছে আয়তন, তাদের আয়তন অনুপাত। তাহলে আমাদেরকে প্রথমে তাদের আয়তনটা বের করতে হবে। তাহলে আমরা যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, 1 নম্বর সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, তাহলে দেখো V1/V2 = πr1² H1/πr2² এটা আমরা পেলাম। তাহলে দেখো এখানে পাই আর পাই কেটে গেল, হ্যাঁ, তাহলে এখানে থাকছে r1/r2² H1/H2। দেন আমরা V1/V2 মানটা আমাদের পেয়ে গেছি 3/4। এটাকে আমি বার করলাম, গণিত H1 H2 এর মান এটাও আমরা পেয়ে গেছি 1/2, বা V1/V2 3 3 9 আর 4 4 16, তাহলে গণিত 1/2, বা V1/V2 9/16 32। তাহলে আমরা এটাকে যদি অনুপাতে করি, অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান 9:32। এটা আমাদের অ্যান্সার। একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব এবং AB সমান 4 সেন্টিমিটার ও AC সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দুয়েরটা বলছি, দেখো প্রথমে আমরা একটা বৃত্ত নিচ্ছি, আচ্ছা
এটা সেন্টার, এইখান থেকে একটা লম্ব একটা যাবে, ব্যাস। তাহলে এটাকে আমরা এ, এটা বি, এটা সি, এটা সেন্টার ও। তাহলে আমাদের দেখো এসি পরস্পর লম্ব, ওই জন্য লম্ব হয়ে রেখেছি এসি। তাহলে এ বি সমান 4 সেন্টিমিটার আমাদেরকে বলে দিয়েছে। তাহলে এ বিটা হচ্ছে এখানে 4 সেন্টিমিটার, আর এসিটা বলে দিয়েছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব দেয়া আছে বা প্রদত্ত কথা লিখতে পারো, দেয়া আছে এ বি সমান 4 সেমি আর এসি সমান 3 সেমি আমাদের দেয়া আছে। তাহলে আমাদের এ বি দেওয়া আছে, এসি দেওয়া আছে, আমাদের বার করতে হবে বিসি। বিসিটি আমরা জানি না। তাহলে দেখো এইটা এ বিটা ভূমি আর এসিটা লম্ব, আমাদের যেহেতু অঙ্কতে বলে দিয়েছিল এসি পরস্পর লম্ব আর এ বিটাকে আমরা ভূমি যদি ধরি, তাহলে এটা অতিভুজ হবে, এটা লম্ব, এটা উচ্চতা, এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি এটাকে আমরা এ বি সি, এটা ত্রিভুজ মনে করি, ত্রিভুজ ধরে নিয়ে করি, ত্রিভুজ এ বি সি থেকে পাই, দেখো তো এ বিসিটা অতিভুজ। তাহলে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি আগে থেকেই। তাহলে অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে বিসি স্কোয়ার, আর লম্বটা এসি স্কোয়ার প্লাস ভূমিটা কত বললাম এবি, তাহলে এবি স্কোয়ার। এবার আমরা কি করব, মান বসিয়ে আমরা ক্যালকুলেট করব। তাহলে বিসি স্কোয়ার সমান এসির মান আমরা জানি 3 স্কোয়ার প্লাস এবির মানটা আমরা জানি 4 স্কোয়ার। এবার দেখো বিসি স্কোয়ার সমান 3 3 9 আর 4 4 16, বা বিসি স্কোয়ার সমান 16 আর 9 25, বা বিসি স্কোয়ার সমান আমি এইটা লিখতে পারি 5 স্কোয়ার লিখতে পারি। অতএব বিসি সমান স্কোয়ার উঠে গেলে 5 থাকলো। তাহলে আমাদের ব্যাস কী চেয়েছিল, আমাদের অঙ্কটা ছিল আমাদের বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা ব্যাস পেলাম। তাহলে বৃত্তটির ব্যাস অর্থাৎ বিসি সমান 5 সেমি আমরা পেলাম। আমাদের চেয়েছে দৈর্ঘ্য, অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি করতে হয় তাহলে কী করতে হয়, 5 2 দিয়ে ভাগ। তাহলে এইটাকে যদি আমি ভাগ করি 2কে 5 দিয়ে, 2 2 4, 5 থেকে 4 বাদ দিলে 1.0, 5 2 10, তাহলে গিয়ে যাচ্ছে 2.5 এত সেমি। এটাই আমাদের আনসার। দেখো 3 অঙ্কটা বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে তোমাদের একটা জিনিস প্রথমে লক্ষ্য করো যে আমাদের কিন্তু একটা সরল সুদ দিয়ে দিয়েছে, আবার একটা দিয়েছে চক্রবৃদ্ধি সুদ, দু রকমের আমাদের সুদ আছে। তো দুটোর ক্ষেত্রে আমাদের মোট টাকাটা আমাদের দিয়ে দিয়েছে। তারপর বলেছে যে মূলধন ও বার্ষিক সুদের হারটা কত, মূলধনটা কত হবো আর বার্ষিক সুদের হারটা কত পার্সেন্ট আমরা হিসাবে নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমরা প্রথমে ধরি মূলধন পি টাকা এবং সুদের হারটা আমরা ধরে নিলাম R%। সুদের হার এটা সমান ধরলাম আমরা R%। তাহলে আমরা মনে ধরিলাম যে পিটা আমাদের এটা চেয়েছিল যে মূলধন আর সুদের হারটা কত বেরোবে। তাহলে আমরা প্রথমে ধরলাম যে মূলধনটা ধরলাম পি টাকা আর সুদের হারটা ধরলাম R%। তাহলে আমাদের দেয়া আছে অর্থাৎ প্রদত্ত
যে আসল সমান পি টাকা, আমরা এটাকে আসল সমান পি টাকা দ্বারা ডিনোট করলাম, এবং সময়টা টি, সময়টা আমাদের কত দিয়ে দিচ্ছে দেখো 2 বছর, তাহলে এখানে 2 বছর দিলাম। এবার সরল সুদের ক্ষেত্রে যেন আমরা জানি সরল সুদ সমান সমান আই সমান কত টাকা দিয়েছে আমাদের 8,400 টাকা, তাহলে 8,400 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ এটা আমরা আই ডট দ্বারা ডিনোট করলাম, সেক্ষেত্রে আমাদের টাকাটা দিয়ে দিয়েছিল 8,652 টাকা। আর সুদের হারটা আমরা কত নিয়েছিলাম, সুদের হার সমান সমান R%, মানে আমাদের যেগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছে আমাদের সেগুলো আমরা আগে নোট করে নিলাম। তারপরে আমরা দেখব সরল সুদের ক্ষেত্রে। প্রথমে সরল সুদের ক্ষেত্রে কি জানি আমরা, না জানি আই সমান PRT/100, এটা আমাদের জানা আছে। তাহলে এইগুলো আমরা যদি মান বসিয়ে ক্যালকুলেট করি, তাহলে আই সমান আমরা কত জানি 8,400 টাকা সমান পি জানি না, আরও জানি না, টি এর মানটা আমরা জানি 2/100, তাহলে 2 দিয়ে যদি আমি কাটি তাহলে ওটা হবে 50। এরপরে যদি আমরা PR/50, তাহলে PR/50 চলে আসলো। তারপর আমরা এটা করছি, তাহলে কি পড়ে থাকছে 8,400 টাকা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা আমরা করলাম সরল সুদ, এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাহলে এবার আমরা করব, আমরা জানি P1 + R/100 মাইনাস P = I ডট, এটা আমরা সাজিয়ে নিলাম। তাহলে এবার আমরা যদি P, তাহলে 1 + R/100 মাইনাস, আমরা পিটা জানি কত, এটা 1, আর আই ডটটা আমরা জানি 8,652, বা P = 1 প্লাস, তাহলে এইখানে টি সমান এখানে 2, তাহলে এখানে দেখো এটা হচ্ছে সুদ আসল আর এটা হচ্ছে সুদ আসল, এটা তাহলে সরল সুদ থেকে তো আসলটা বাদ দিই, তাহলে তো আমি সুদটা পাবো। তাহলে দেখো এখানে 1/r+, এটা স্কোয়ার অর্থাৎ 2 বছর সময় দিয়ে দিয়েছে, এটা -1, পিটাকে আমরা নিয়ে চলে আসলাম এখানে, আর আই ড্যাশের মান দিয়ে দিয়েছে এটা। তাহলে এবার আমরা P+, তাহলে আমরা এটা করব, এটা যদি আমি ফর্মুলায় নিয়ে চলে আসি, তাহলে a² - 2ab + b², তাহলে a² বলতে 1 স্কোয়ার, তাহলে 2ab 2 × r/100 প্লাস b² অর্থাৎ r/100 লিখে তার স্কোয়ার, আর এখানে -1টা নিয়ে চলে আসলাম, = 8,652। এই পিটাকে আমরা কমন নিয়েছি এখানে। দেন আমরা P = এইখানে +1 -1 কাটতে পারি, তাহলে থাকছে 2r/100 প্লাস r/100 স্কোয়ার = 8,652, বা P = আমরা ওখানে ছিল r/100 স্কোয়ার, আমরা সাজিয়ে নিলাম 2r/100, এটাকে আমরা সাজিয়ে নিলাম, তাহলে থাকছে 8,652, বা P গুণিত, এবার দেখো এইখানে r/100কে আমরা কমন নিয়ে নিলাম, r/100কে কমন নিলাম, কমন নিলে থাকছে r/100 প্লাস এখানে 2 কমন থাকছে, তাহলে 8,652, 2 থাকছে এখানে। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা এটাকে ডিনোট করলাম। তাহলে
যদি আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তো এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ আছে PR/100 আর এখানে আছে R/100 প্লাস 2 ইকুয়াল বাই 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল? আমাদের 1 নম্বর সমীকরণ ছিল PR/50 ইন্টু সমান 8000। এইখানে আমরা PR/50 তাহলে সমান সমান আমরা লিখব 8652/8400। এটাকে আমরা ক্যালকুলেট করব। বা দেখো PR/100 এখানে R/100 প্লাস 2 গুণিত 50 ওপরে চলে যাবে, নিচে PR হয়ে যাবে। তাহলে এইখানে PR কাটতে পারি, 50 2 100। তাহলে দেখো এবার যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে আমরা কেটে এখানে পাবো 103/100। তারপরে আমরা দেখো এটাকে 1 2 R/100 প্লাস 2 সমান 103/100 বা 200 আর এখানে R প্লাস 1। তারপরে আমরা এটাকে 103 এখানে 100 করলাম, এটাকে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে 2R/200 আর এখানে হাফ দিয়ে করলে 1 হবে। দেন আমরা এটাকে যদি R/200 এটাকে 103/100 মাইনাস 1 প্লাসটাকে ওইদিকে নিয়ে গেলাম, এদিকে -1 হয়ে গেল। বা R/200 ইজ ইকুয়াল টু তাহলে 103 মাইনাস 100 বা R/200 ইজ ইকুয়াল টু দেখো 103/100 বা R ইজ ইকুয়াল টু তাহলে 3 গুণিত 200/100। তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে থাকলো 3 2 6। তাহলে আমরা কি পেলাম? R সমান 6%। আমি সুদের হারটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে বের করতে হবে মূলধন। তাহলে এবার দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই যে 1 নম্বর সমীকরণ ছিল আমাদের PR/ আমি লিখি 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই না R এর মানটা যদি আমি সেখানে বসাই, অর্থাৎ R এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল আমাদের? PR/50 ইজ ইকুয়াল টু 8400। তা P ইজ ইকুয়াল টু 8400 গুণিত 50 বাই R এর মান আমরা কত জানি? R এর মান আমরা Rটা বসাও এখানে, বা P ইজ ইকুয়াল টু 8400 ইন্টু 50 বা R এর মান 6। তাহলে 6 দিয়ে যদি কাটি, এটা 6 দিয়ে ডাইরেক্ট 6 দিয়ে কাটো, তাহলে হলো 1400। 6 × 84 1400। তাহলে গুণ করলে 1400 5 14 70, তার মানে হচ্ছে 70,000 টাকা। অতএব মূলধন 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার সমান 6%। এটা আমাদের অ্যান্সার। পরের দিন আমরা 4 5 6 সলভ করব। আপাতত আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।